নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজকে বহু দিন বাদে আবার আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আর আজকের ব্লগটা হতে চলেছে আমাদের অ্যানিভার্সারির ব্লগ। আজকের ব্লগটা কিন্তু শুধুমাত্র একটা দিনের ব্লগ নয়, প্রিপারেশনস যেহেতু শুরু হয়েছিল আগের দিন থেকে, তাই চলো আমরা সবটা সেখান থেকেই শুরু করি। প্রথমে প্রিপারেশন করব ভাপা দইয়ের। তার জন্য ভালো করে দইটাকে জল ছেঁকে নিতে হবে। এরকম একটা ছাঁকনির মধ্যে একটা সুতির কাপড় উপর থেকে রেখে দিতে হবে। তারপর এর মধ্যে দইটাকে ঢেলে দেবো। ভাপা দইয়ের প্রিপারেশনটা হতে যেহেতু অনেকটাই টাইম লেগে যাবে, সেই কারণে আগে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে দইটা ছাকার জন্য। ভালো করে টাইট করে এইরকমভাবে মুখটাকে বেঁধে দিতে হবে। ভালো করে মুখটা বেঁধে দিলে এরকম করে ধীরে 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 করে জলটা পড়তে থাকবে আর বাটির মধ্যে জলটা আস্তে আস্তে জমতে থাকবে। মুখটা বেঁধে দিয়ে উপর থেকে একটা ভারী কিছু চাপিয়ে দেব, যাতে চাপে চাপে জলটা খুব ভালোভাবে বেরিয়ে যায় আর একদম ঠিক একটা কনসিস্টেন্সি হয়ে যায় দইয়ের। সারা বছর তো বিশেষভাবে সেরকম কিছু করতে পারি না, তাই ঠিক করেছিলাম আমাদের ফার্স্ট অ্যানিভার্সারির দিনটাতে নিজের হাতে সমস্ত কিছু করে সবাইকে খাওয়াবো। সেই কারণেই আগের দিন থেকে প্রিপারেশান নেওয়া শুরু। দইটাকে জল ছড়াতে ফ্রিজে রেখে দেওয়ার পর এবার প্রিপারেশান নিচ্ছিলাম চাটনির। করতে তো হবেই, নাহলে সারা জীবন বাবা মাকে দোষ দিয়ে যাবো যে বাবা মা রান্নাঘরে ঢুকতে দেয়নি বলে রান্নাটা শিখতে পারলাম না। রান্না করাটা একটা বেসিক লাইফ স্কিল, শুধুমাত্র মেয়েদের কেন, ছেলেদের মেয়েদের নির্বিশেষে সবাইকারই এটা জানাটা প্রয়োজন। নাহলে পাপা কি পারি হয়ে থাকতে হবে। আর আমি তো আর আমার পাপা কি পারি না, আমি হচ্ছে আমার পাপা কি পালবান। আজকে বানাবো পাপায়া র্যালিশ বা পেঁপের চাটনি, যেটাকে আমরা প্লাস্টিক চাটনি বলেও চিনি। কিন্তু এটা টেস্টটা একটুখানি টক মিষ্টি করার জন্য এর মধ্যে কিছুটা কাঁচা মিঠা আমও দিয়ে দিয়েছিলাম আমি। চাটনিটাকে আরেকটু ফ্লেভারফুল বানানোর জন্য মশলা রেডি করে রাখছিলাম, লাস্টে এটা আমাদের কাজে লাগবে। পাপায়া র্যালিশটাতে কিন্তু একটুও জল ব্যবহার করব না, তাই ভেজিটেবলসের মধ্যে যে জলটা থাকে সেটা দিয়েই কিন্তু পেঁপেগুলোকে আর কাঁচা আমটাকে আগেই ভালো করে সেদ্ধ করে নিতে হবে। চাটনিটা হতে হতেই এদিকে আবার আমরা পায়েসেরও প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছি। অনিমেষের জন্মদিনে যা বিচ্ছিরি পায়েস বানিয়েছিলাম, তাই ভাবলাম যে অ্যানিভার্সারিতে অন্তত একটু ভালো করে পায়েস বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি। দেখো, কোনো রকম জল ছাড়াই কিন্তু পেঁপেগুলো খুব ভালোভাবে গলে গেছে, তাই শেষে এবার চিনিটাকে দিয়ে দিলাম। জলগুলো ছেড়েছে, জল আরো ছাড়বে। ছাড়বে না বললো, কে বললো তোকে? চিনি দিলে জল ছাড়ে, লাল হয়। লাল হয় নে তাতে কর, চ্যাটচ্যাটে হয়। চ্যাটচ্যাটে হয়, রান্নার এক্সপার্ট আমার রান্না শিখিয়েছে, রান্নার ট্রেনার। কিশমিশ সবসময় জল চিপে দিতে হয়। এদিকে আবার আমার বাড়ির রান্নার এক্সপার্ট শিখিয়ে দিচ্ছিল যে কোনটার পর কোনটা দিতে হবে আর কি থেকে কি হয়। যাই হোক, লাস্টে কাজু কিশমিশগুলো অ্যাড করে দেওয়ার পর আরেকটু নেড়ে চেড়ে জলটাকে পুরোপুরিভাবে শুকিয়ে নিলাম। অনেক সময় দেখবে বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে এই রকম প্লাস্টিক চাটনি দেয়, সেগুলো অনেকটা জল জল থাকে, কিন্তু এটাতে যেহেতু আমি বাইরে থেকে কোনো রকম জল এর মধ্যে অ্যাড করিনি, তাই একটু শুকনো শুকনো মতোই এটাকে রাখার চেষ্টা করেছিলাম। আর লাস্টে ফিনিশিং টাচ দিতে দিলাম বানিয়ে রাখা গুঁড়ো মশলাটা। এবার চলে আসলাম পায়েসটা বানাতে। সবার প্রথম গোবিন্দভোগ চালটাকে জলের মধ্যে অর্ধেকটা সেদ্ধ করে নেব। আজকে সোমবার, কালকে 27 তারিখ মঙ্গলবার আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। রান্না করব বলে এতগুলো, তাই জন্য আজকে ক্লাসেও জয়েন করিনি। এতক্ষণে অনিমেষ ক্লাস নিচ্ছিল আর আমি এদিকে রান্নার পর্বগুলো সারছিলাম। অলমোস্ট আমন্ড বাটারের মতো করা হয়ে যাওয়ার পর এর মধ্যে কয়েকটা খেজুর দিয়েছিলাম আর দুধ দিয়ে পুরোটাকে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা মনে করছো হয়তো পায়েসের মধ্যে আমন্ড, খেজুর এসব দিয়ে কি করছি। আমার মাও আমাকে এই একই কথা জিজ্ঞাসা করেছিল।
আসলে কি জানো তো, যেহেতু পায়েসে চিনিটা খুবই কম পরিমাণ ব্যবহার করব, তাই যাতে একটু মিষ্টতা আসে তার জন্য খেজুরটা দিয়েছিলাম। আর আমন্ড খেতে অনিমেষ একদমই ভালোবাসে না। যখনই কোনো কিছুতে আমন্ড দিয়ে দিই তখনই পালিয়ে যায়। তাই সবসময় আমার এটাই চেষ্টা থাকে যে কি করে আমন্ডটা বিভিন্ন রকমভাবে ওকে খাওয়াবো, আর এদিকে ও টেরটাও পাবে না খেয়ে। আর পায়েসটাকে আরেকটু ঘন ঘন করার জন্য লাস্টে দিয়ে দিয়েছিলাম 1 প্যাকেট গুঁড়ো দুধ। পায়েসের পর্ব মিটিয়ে এবার ধরলাম ভেজ কাটলেট। আজকে যা গরম, রান্নাঘরে রান্না করতে করতে মনে হচ্ছিল যেন অর্ধেকটা সেদ্ধই হয়ে যাব। আগের বছর 27শে মে এই সময়টা কিন্তু ছিল একদম আলাদা ধরনেরই ওয়েদার। মনে আছে সেই রেমাল সাইক্লোনের দিনটা? হ্যাঁ, ঠিক এই 27শে মে রেমাল সাইক্লোনের দিনেই আমাদের বিয়েটা কিন্তু হয়েছিল আগের বছর। আজকে অসম্ভব গরম হলেও কিন্তু আকাশে ঘন মেঘ ভেসে বেড়াচ্ছিল, তবুও বৃষ্টির কোনো পাত্তা পাওয়া যাচ্ছিল না। কাটলেটগুলো আজকে বানাবো না, জাস্ট প্রিপারেশনটা করে একটা সুন্দর শেপ দিয়ে ওভারনাইট ফ্রিজে রেখে দেব, যাতে যখন আমরা এটাকে তেলের মধ্যে ছাড়বো তখন এর শেপটা খুব ভালো করে ইনট্যাক্ট থাকে। এবার ফটাফট ভেজ ডালটা বানিয়ে ফেলবো। এই গরমে সব কিছুই যদি রিচ হয়ে যায় তাহলে খেয়ে শরীর অসুস্থ হতে পারে, তাই ভেজ ডালটা একদমই হালকা পাতলাভাবে বানানোর চেষ্টা করেছি আমি। একদম প্রথমে যে দইটা জল ছাকতে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন সেটা কতটা থকথকে হয়ে গেছে দেখো, একদম পনিরের মতো কোনো জলই নেই। এর মধ্যে অল্প একটু পরিমাণ মিল্ক মেড আর তার সাথে ম্যাঙ্গো পাল্প দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমরা বানাবো ভাপা আমদই। শেষে এই মিক্সচারটাকেই জলের মধ্যে দিয়ে ঢেকে ভাপিয়ে নিতে হবে। এখন চলছে আইসক্রিমের প্রিপারেশন। অলমোস্ট শেষ রান্না। আইসক্রিমের জন্য ড্রাই রোস্ট করব নাটস, আমন্ডস, কাজু, সানফ্লাওয়ার সিড আর হচ্ছে পাম্পকিন সিড, এগুলোকে ড্রাই রোস্ট করে নেব। আইসক্রিমটাও বানিয়েছিলাম ম্যাঙ্গো ফ্লেভারের। এখন গরমকাল, তাই গাছপাকা হিমসাগর আম আমাদের এদিকে প্রচুর পাওয়া যাচ্ছে। হিমসাগর আম খেতে আমি খুবই ভালোবাসি, তাই আমার বাবা মানে আমার শ্বশুরমশাই প্রায় রোজই আমাদের বাড়িতে 2-3 কেজি করে আম পাঠিয়ে দেন। এইসব করে সেই দিনটা তো মিটে গেল। 27 তারিখ মানে আমাদের অ্যানিভার্সারির দিন রান্না করার খুব বেশি কিছু ছিল না, অনেকটাই প্রায় কাজ গুছিয়ে রেখেছিলাম, কিন্তু সকালবেলা উঠে পড়েছিলাম যে তাড়াতাড়ি করে সব কিছু মিটিয়ে নিয়ে একসাথে সবাই মিলে একটু টাইম স্পেন্ড করব। এইসব ভেবে মাংসের জন্য জোগাড়জাত করা জাস্ট স্টার্টই করেছিলাম, আর দেখি ও মা, কারেন্টটা অফ। আর অফ মানে তো অফ, সেই অলমোস্ট 2.5 ঘন্টার কাছে কারেন্ট আর আসেই না। সকাল থেকে কারেন্টটা পুরো সর্বনাশ করে দিল। আজকে সকাল শুরু হয়েছে লোডশেডিং দিয়ে। আদিশব্দ গ্রামে গ্যাসের লাইন ঠিক করলে কারেন্ট অফ থাকে, কারেন্টের লাইন ঠিক করলে গ্যাস অফ থাকে। মানে এক হয় চান খাওয়া, মানে একদিকে চান আর বাথরুম অফ করে রেখে দেবে, না হলে একদিকে খাওয়া অফ করে রেখে দেবে। এত সুন্দর সিস্টেম। আজকে সকালের ব্রেকফাস্ট একদম লাইট, কিনোয়ার পোলাও। যেহেতু দুপুরবেলা একটুখানি ভারী খাবার দাবার হবে, তাই সকালের ব্রেকফাস্টটা একদম লাইট রাখার চেষ্টা করেছি। আর এইদিকে দেখো খাসির মাংসটা ততক্ষণে অলমোস্ট কমপ্লিট। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। কেমন হয়েছে? দারুণ। অ্যানিভার্সারিতে তোকে কিনোয়ার পোলাও খাওয়াচ্ছি, কিছু তো বললি না। অ্যানিভার্সারিতে তো ভালো মন্দ খাওয়াই সবাই, তো কিনোয়া খাওয়াচ্ছি। এটা যথেষ্ট ভালো। যথেষ্ট ভালো, প্লাস হেলদি, প্লাস সস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি মাচ সস্তা। ফার্স্ট টাইম কিনোয়ার সাথে কেমন এক্সপিরিয়েন্স?
খারাপ নয়, খারাপ নয়, ভালোই। ভালোই। এই থালাটা দিয়ে চাপা দিয়ে দাও, নাহলে ঠান্ডা হয়ে যাবে। দেখো কত ভালোবাসে বাবা মাকে, মায়ের জন্য লাভ সাইন বানাচ্ছে কিডোয়া দিয়ে, খুব সুন্দর হয়েছে। তরমুজের আইসক্রিম। ব্রেকফাস্ট করতে করতে নিজেদের মধ্যে একটু মজাই আর কি করে নিলাম আমরা। আর শেষে রান্নার মধ্যে বাকি বলতে শুধুমাত্র কেকটাই ছিল, আর এছাড়া জাস্ট কাটলেটটাকে তেলে ছাড়া বাকি ছিল। ড্রাই মিক্সগুলোকে রেডি করে নেওয়ার পর এবার চলে গেছিলাম ওয়েট মিক্সগুলোকে রেডি করতে। হ্যাঁ, আজকের কেকটাও কিন্তু ম্যাঙ্গো কেকই বানাবো। আজকে সব কিছুই ম্যাঙ্গো ফ্লেভারের, ভাপা আম দই, ম্যাঙ্গো আইসক্রিম, ম্যাঙ্গো কেক, এমনকি চেষ্টা করব কেকের ক্রিমটাও বাড়িতেই বানানোর। এই ভিডিওটা যেই সময় দেব সেই সময় হয়তো তোমাদের মধ্যে অনেকেই জামাই ষষ্ঠী খাচ্ছো বা জামাই ষষ্ঠীর অনুষ্ঠান পালন করছো, কিন্তু আমাদের পক্ষে এই বছর কেন কোনো বছরই সেরকমভাবে জামাই ষষ্ঠী করাটা খুব একটা পসিবল না। কারণটা কী বা কেন যারা জানো তারা জানোই। সেই কারণেই ঠিক করেছিলাম যে জামাইরা যেভাবে জামাই আপ্যায়ন বা আদর পায়, যেভাবে খাওয়া দাওয়া করে শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠীতে, সেই রকমভাবে অ্যানিভার্সারির দিনই অনিমেষকে একটু করে খাওয়ানোর চেষ্টা করি। চাকি চালান আসান, প্রসেসিং হাফ হয়ে দেখে রাখো ভালো করে, এটা তোমাদেরকে শেখাবো এরপর দিন, যাদের হাতে ব্যথা আছে হাতে ব্যথা ঠিক হয়ে যাবে এটা করলে। চাকি চালান আসা এতক্ষণ আমি করেছি, এবার অডিবেশ করছে চাকি চালান আসান। হ্যাঁ, অডিবেশ না অনিমেষ, বরের নাম জানি আমি। কেকটা ওভেনে বসিয়ে আর কেকে ক্রিম বানিয়ে চলে গেছিলাম আজকের লাস্ট আইটেম ভেজ কাটলেটগুলো বানানোর জন্য। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ঠিক করি না এরকম পরে পরবর্তী একটু করে খাইয়ে দিয়ে রে। সবাই ভাববে কত ন্যাকা, আরে 15 বছর প্রেম করে বিয়ে করলে একটু ন্যাকা হতে হয়। আগে এটা খেয়ে বলতো কেমন হয়েছে, ভালো। আইসক্রিম কে বল কেমন হয়েছে? বাজে হলেও তুই ভালোই বলিস। মৃত্যু সত্যি বাজে হয় না। শেষে বাকি ছিল শুধুমাত্র কেকটাকে ডেকোরেট করা। কেকটা ডেকোরেট করার জন্য বিশেষ কোনো ইউটেন্সিলস আমার কাছে ছিল না, তাই আমি চামচ এবং হাত দিয়েই যতটা পেরেছিলাম ততটা চেষ্টা করেছিলাম। হ্যাঁ, হ্যাপি অ্যানিভার্সারি। তারপর আর কি সন্ধ্যাবেলা আমরা বাবা মাদের সঙ্গে নিয়ে আমাদের অ্যানিভার্সারির বাকি সময়টুকু কেক কাটলাম আর সেলিব্রেশনে মেতে উঠলাম নিজেদের মতো করে। এত কিছু রান্না না করে বাইরে থেকে কিনে আনলেও তো হতো। একটা দুটো দিনের ছুটি, তাও এতটা হেক্টিকভাবে কাটলো, এরকম কিন্তু অনেকেই মনে করতে পারে। সত্যি কথা বলতে রান্নাগুলো যখন করছিলাম এই গরমের মধ্যে, তখন খুবই কষ্ট হচ্ছিল এক এক সময়। ডেলি যোগা করিয়ে সারাদিনে যতটা পরিশ্রম হয়, মনে হচ্ছিল যে রান্নাঘর সামলানোটা কিন্তু তার থেকে অনেকটাই বেশি পরিশ্রমের কাজ। কিন্তু এই সমস্ত কিছু করতে গিয়ে সবথেকে মূল্যবান জিনিস হলো পরিবারের প্রত্যেকের সাথে কাটানো মুহূর্তগুলো। আর যোগার পর রান্না করা হলো ওয়ান অফ মাই প্যাশন।
তাই আনন্দ কিংবা দুঃখ যেমনই হোক না কেন প্রত্যেকটা মুহূর্তকেই আমরা একে অন্যের সাথে খুব সুন্দরভাবে এনজয় করেছি। আর এই গিফটগুলো দিয়েছে দেখো এতগুলো, আমার ফিটনেস ফান্ডার এঁচড়ে পাকাগুলো। আর এই গিফটটাও থ্যাংক ইউ সো মাচ। আমাদের গিফট দিয়েছো সেটা তো অবশ্যই ভালো লেগেছে, কিন্তু তার থেকে বেশি ভালো লেগেছে যে এই দিনটার কথাটা তোমরা মনে রেখেছো। আর প্রত্যেকে যারা উইশ করেছো আমাদেরকে, সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদের পাশে থাকার জন্য, তোমাদের আশীর্বাদ আমাদের পাশে রাখার জন্য। আর এইভাবেই তোমরা তোমাদের আশীর্বাদ আমাদের পাশে রেখো। আর সমস্ত রকম পরিস্থিতিতে যতদিন ধরে তোমাদের সাথে দেখা হয়েছে আমার জীবনে, তোমরা আমার পাশে সমস্ত ঝড়ে ঢাল হয়ে দাঁড়িয়েছো আমার জন্য। তো এইরকমভাবেই সারা জীবন থেকো, তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ এইরকমভাবেই আমাদের জন্য সারা জীবন রেখো। অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে, তোমাদের স্যারের তরফ থেকে, আমাদের ফ্যামিলি মেম্বার্সদের তরফ থেকে। সবশেষে আমাদের বিয়ের কিছু ভিডিও ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের সম্পর্কের ব্যাপারে অনেকেরই হয়তো অনেক ধরনের পারসেপশন থাকতে পারে, সেটা জানা আমার বিষয় নয় বা জানার বিশেষ কোনো ইচ্ছাও নেই। সবশেষে আমার বরকে শুধুমাত্র এটুকুই বলতে চাই যে জানি না আবার কখনো কোনো জন্ম পাবো কি না, তবে যদি পাই তাহলে আবারও আসবো তোমার মতো মানবরত্নকে আমার করে জিতে নেওয়ার জন্য।